সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুহব বাংলা। তো যেমন তোমরা টপিক এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো, আজকে আমরা ডিসকাস করব সামনে যেটা সবথেকে বড় পরীক্ষা, দ্যাট ইজ রেলওয়ে। এবং সবারই একটা স্বপ্ন থাকে যে যাই হোক না কেন ভাই, রেলে চাকরি করতেই হবে। তো সেই কারণে রেলওয়ে গ্রুপ ডির আশা করি তোমরা জানো যে 22,000 প্লাস কিন্তু তোমার ভ্যাকেন্সি অলরেডি তারা দিয়ে দিয়েছে। আশা করি তোমরা ফর্ম ফিল আপও করে নিয়েছো, বিকজ লাস্ট ডেট কিন্তু ছিল তোমার 2 তারিখে। এবার দেখো, ফর্ম ফিল আপ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, বাট পড়বো কি করে, কোথা দিয়ে স্টার্ট করব, কোন চ্যাপ্টার দিয়ে স্টার্ট করব, কোন সাবজেক্টে কত মার্কস আসছে, কোন টপিকেরও আমাকে বেশি করে ফোকাস করতে হবে, অ্যাডভান্স ম্যাথ থেকে বেশি কোশ্চেন আসছে না, অ্যারিথমেটিক থেকে বেশি কোশ্চেন আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টের বেশি কোশ্চেন আসছে না, পাজেল বা অন্য কোডিং ডিকোডিং এর কোশ্চেন আছে, টাইম টেবিল স্যার কি হবে, কত ঘন্টা ম্যাথকে দেবো, কত ঘন্টা রিজনিংকে দেবো, কত ঘন্টা আমি সায়েন্সকে দেবো, এই সব কিছু কিন্তু জেনে যাবে আজকের এই ভিডিওতে। তো সবাইকে রিকোয়েস্ট করব, স্কিপ না করে এই ভিডিওটা একদম লাস্ট অবধি কিন্তু তোমরা দেখবে। একদম ডিটেলসে আলোচনা করব এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কি কি করা উচিত সেই জিনিসটাও তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। মানে একদম কমপ্লিট প্যাকেজ ভিডিও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তো সবার আগে যেটা বলে দিই, যে জিনিসটা তোমরা সবাই জানো, যে আমাদের সিলেবাসের মধ্যে ম্যাথ, এই ম্যাথের মধ্যে কোশ্চেনের সংখ্যা কত রয়েছে? 25 নম্বর। মানে 25টা কোশ্চেন তোমার আসবে এবং এই 25টা কোশ্চেনের জন্য তুমি যে মার্কসটা পাচ্ছ সেটাও কিন্তু 25। তার মানে ইচ কোশ্চেন ক্যারি 1 মার্কস এবং প্রতিটা কোশ্চেন 1 মার্কস করে, ঠিক আছে? এবার একটা কথা তোমায় বুঝতে হবে যে এই যে পেপারটা দেওয়ার জন্য তুমি কিন্তু প্লেন্টি টাইম পাচ্ছ, মানে প্রচুর টাইম তোমার হাতে রয়েছে। কেন রয়েছে স্যার? তার পেছনে কারণ হচ্ছে, দেখো, এখানে কোনো তোমার সেকশনাল কাট অফ টাইপের হয় না বা সেকশনাল টাইমিং থাকে না। তো সেই ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে আমি আগে স্যার সায়েন্স পার্টটা করব, তুমি করতে পারো। স্যার আমি আগে রিজনিং পার্টটা করব, করতে পারো। এবং যদি তুমি এই রিজনিং সায়েন্স থেকে টাইম ম্যানেজ করতে পারো, সেই ম্যাক্সিমাম টাইমটা কিন্তু তুমি ম্যাথসে অ্যাপ্লাই করতে পারবে, যেটাই হচ্ছে মেনলি স্ট্র্যাটেজিটা হয়। এবার আমি বলি যে অনেকের এখন ধারণা রয়েছে, আমি দেখি বিভিন্ন ভিডিও দেখি বা বিভিন্ন যখন পরীক্ষা সেন্টারে যাই, তখন ছেলেপুলেরা বলে যে স্যার অ্যাডভান্স ম্যাথ থেকে প্রচুর কোশ্চেন করছে, অ্যারিথমেটিক পড়ে আর লাভ নেই। কেউ বলে স্যার অ্যারিথমেটিক থেকে প্রচুর কোশ্চেন আসে, অ্যাডভান্স পড়ে আর লাভ নেই। বাট আমি তোমাদের বলবো, দেখো, এই যে ম্যাথামেটিক্সের মধ্যে তোমার অ্যাডভান্স ম্যাথও থাকবে প্লাস তোমার অ্যারিথমেটিকও থাকবে। এবার যতক্ষণ না পরীক্ষা হচ্ছে, কেউ বলতে পারে না বা কেউ মাথা দিব্যি দিতে পারে না যে এই বছর থেকে সব কোশ্চেন অ্যাডভান্সের থাকবে, এই বছর থেকে সব ম্যাক্সিমাম কোশ্চেন অ্যারিথমেটিকে থাকবে। তো আমাদের কিন্তু দুটোকে একসাথে নিয়েই চলতে হবে। যখন তুমি দুটো টপিকের ওপরই স্ট্রং হবে, তখন গিয়ে তোমার ম্যাথ কিন্তু বেরোবে, তাছাড়া ম্যাথ কিন্তু হবে না। আবার অনেক ছেলেপুলের এমন ধারণা রয়েছে, আরে গ্রুপ ডির চাকরি, কি আর এমন কোশ্চেন দেবে। বাট আমি তোমাদের একটা কথা বলি, একটা জিনিস মাথায় রাখবে, যে যেহেতু গ্রুপ ডি সিঙ্গেল এক্সামিনেশন, তো সেই ক্ষেত্রে এখানে কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে, যথেষ্ট ভালো কোশ্চেন থাকে। এবং কোথায় কোথায় তোমাদের ভয় পাওয়ার বিষয় সেটাও কিন্তু তোমাদের বলবো আজকে এই ভিডিওতে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কি বলবো, ম্যাথের ক্ষেত্রে কোন চ্যাপ্টার ইচ এন্ড এনিথিং, একটু আসছি, একটু ধৈর্য ধরো। দ্বিতীয় আসি জিআই এর ক্ষেত্রে। দেখো, জিআই তে তোমার কোশ্চেনের সংখ্যা হচ্ছে 30 এবং মার্কসও কিন্তু 30। তার মানে কি জিআই কিন্তু ভালো মার্কসের আছে। এবং অনেকে আমি দেখেছি যখন গ্রুপ ডির পরীক্ষা হয় বা ফর্ম ফিল আপ করার পর ম্যাক্সিমাম জোর কিন্তু ছেলেপুরা দেয় হচ্ছে তোমার ম্যাথসে এবং দেয় হচ্ছে সায়েন্সে। বাট মাথায় রাখবে, রিজনিং ক্ষেত্রেও কিন্তু 30 মার্কস তুমি টানতে পারবে আরামসে, যদি একটু ঠিকঠাক প্র্যাকটিস করো, কারণ খুব টাফ কোশ্চেন কিন্তু থাকে না। এবার স্যার চলে আসে জেনারেল সায়েন্স। খুব ভালো করে বুঝবে, জেনারেল সায়েন্সের মধ্যে পড়ে হচ্ছে ফিজিক্স, এর মধ্যে পড়ে হচ্ছে কেমিস্ট্রি এবং এর পরে হচ্ছে তোমার বায়োলজি, ঠিক আছে? এই তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে এবং প্রশ্ন সংখ্যা কত? 25 এবং নাম্বার অফ মার্কস কত? 25। এবার দেখো, কোথার থেকে বেশি আসবে? স্যার ফিজিক্স থেকে কটা কোশ্চেন আসবে, কেমিস্ট্রি থেকে কটা কোশ্চেন আসবে, একটা অ্যাভারেজ ধরে নাও, ঠিক আছে? 7 থেকে 8টা কোশ্চেন করে ইচ টপিক থেকে আসবে। তার মানে তুমি বলতে পারো ফিজিক্স থেকে ধরো 7-8টা কোশ্চেন, এর থেকে 7-8টা কোশ্চেন, ইয়া তো এর থেকে 7-8টা কোশ্চেন। তো অ্যাভারেজ মোরালেস সবাই কিন্তু ব্যালেন্স করেই চলে। তাহলে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেতেই জোর রাখতে তোমাকে হবে। অনেকে বায়োলজিকে নেগলেক্ট করে দেয়, বাট বায়োলজি নেগলেক্ট করলেও কিন্তু চলবে না। গ্রুপ ডি পেতে গেলে, গ্রুপ ডির প্রিলিমস মানে টায়ার 1 ক্লিয়ার করতে গেলে, মানে বা টায়ার 1ই তো হয়, একটাই পরীক্ষা যেহেতু হয়, তো গ্রুপ ডির পরীক্ষাতে পেপারে পাস করতে গেলে তোমায় কিন্তু খুব ভালো করে সায়েন্স জানতে হবে, খুব ভালো করে ম্যাথ জানতে হবে, ঠিক আছে? বোঝা গেছে এই জায়গাটা? অনেকে বায়োলজিকে ভাই নেগলেক্ট করলে কিন্তু আমার চলবে না, ঠিক আছে? 7 থেকে 8টা কোশ্চেন তুমি পাবে হচ্ছে বায়োলজির থেকে। এবার আসি যে অনেকে এই জায়গাটা একটা ডাউট থাকে, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এবার জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি পড়ছে? জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে পড়ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তারপর কি তুমি বলতে পারো
জিকে, জেনারেল নলেজ, এই সবকটা কিন্তু পড়ে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা সবাই জানো। এবার যদি আমি রিসেন্ট পরীক্ষাগুলো বলি, সেই রিসেন্ট পরীক্ষার মধ্যে একটা চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ। কি চেঞ্জ? এখন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এর থেকে কোশ্চেনের সংখ্যা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে তারা, ঠিক আছে? আগে যখন অনেক বছর আগে ভরে ভরে প্রশ্ন দিত, এখন কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেসের থেকে প্রশ্নের সংখ্যা কিন্তু অনেক কমে এসছে। তার মানে আমি যদি তোমাকে বলি যে হয়তো 5 থেকে 8খানা কোশ্চেন দিচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের থেকে, আউট অফ 20 বাকি সব কোশ্চেন আসছে তোমার কারেন্ট অ্যাফেয়ার থেকে, ঠিক আছে? তো এই কারেন্ট অ্যাফেয়ার কিন্তু একটা কান্নার জিনিস হতে চলেছে তোমাদের জন্য। এবং অনেকের ধারণা, বা অনেকেই আমাকে প্রশ্ন করায়, বা অনেকে প্রশ্ন আমায় জিজ্ঞেস করে, অনেক ডাউটস থাকে, স্যার কারেন্ট অ্যাফেয়ার কি করে পড়বো, কোশ্চেন কোথা থেকে আসবে? দেখো অনেস্টলি যদি তোমাকে আমি বলি, কারেন্ট অ্যাফেয়ার হচ্ছে সমুদ্রের মতন। তো সমুদ্রে সূঁচ খোঁজা সেম ওয়ে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার কমান পাওয়া। তা আমার স্ট্র্যাটেজি কি? আমার স্ট্র্যাটেজি হচ্ছে যত রিসেন্ট রয়েছে। এবার অনেকে ভাবে স্যার লাস্ট 2 বছর পড়বো, লাস্ট 1 ইয়ার পড়বো, লাস্ট 6 মাস পড়বো। দেখো আমি তোমাদের বলি, যে রিসেন্ট ট্রেন্ডটা, আগেকার দিনে কি হতো, লাস্ট 2 ইয়ার্সের প্রশ্ন জিজ্ঞেস করতো, লাস্ট 2 বছর আগের প্রশ্ন, বাট এখন কিন্তু তা হচ্ছে না। এখন একদম ট্রেন্ডিং কোশ্চেন জিজ্ঞেস করছে। যদি তোমরা এনটিপিসি পরীক্ষা বা গ্রুপ ডির পরীক্ষা দিয়ে থাকো, সেখানে দেখবে একদম 2025-এর কোশ্চেন তো 25-এর কোশ্চেনই দিচ্ছে। তো আমার টার্গেট থাকবে যে লাস্ট 6 মান্থস প্লাস চেষ্টা করব লাস্ট 1 ইয়ারটা পড়তে, ঠিক আছে? লাস্ট 6 মান্থস প্লাস লাস্ট ইয়ার 1 ইয়ারটা পড়তে চেষ্টা করতে। এবার স্যার কোশ্চেন কোথা থেকে আসবে? দেখো কোশ্চেন যা খুশি দিতে পারে, স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস থেকে কোশ্চেন দিতে পারে, সায়েন্স অ্যান্ড টেক থেকেও প্রশ্ন দিতে পারে, কোনো অ্যাওয়ার্ড থেকেও প্রশ্ন দিতে পারে, কোনো স্পোর্টস থেকে প্রশ্ন দিতে পারে, ঠিক আছে, কোনো পলিটিক্যাল কোনো কনসেপ্টের উপর প্রশ্ন দিতে পারে। তো কোশ্চেন কিন্তু যেখান দিয়ে খুঁজে আসতে পারে। তো এর জন্য বিভিন্ন মেটেরিয়ালস রয়েছে, তুমি মার্কেটে পেয়ে যাবে। তো একটু কিন্তু তোমাকে জোর দিতে হবে। আরেকটা জিনিস আছে, অনেকে ভাবে আরে কোনো ব্যাপার না, ঠিক পরীক্ষার আগে আগে পড়ে নাও। ভাই পরীক্ষার আগে যদি তুমি স্ট্র্যাটেজি করো, ওই তুমি 7 দিনে পুরো 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার পারবে বা করবে, তাহলে ভুলে যাও, পরীক্ষা দিও না। কারণ মাথায় রাখবে, আমাকে কারেন্ট অ্যাফেয়ার আমার ভালো লাগুক কি না লাগুক, আমায় কিন্তু ডেলি মিনিমাম 30 মিনিট দিতে হবে কারেন্ট অ্যাফেয়ারকে, মিনিমাম 30 মিনিট দিতে হবে আমাকে কারেন্ট অ্যাফেয়ারকে। এছাড়া কোনো অপশন নেই, এছাড়া তোমার মাইন্ড রিকল করতে পারবে না। এটা বারবার বলছি, যখন তুমি এটা ফ্লোতে থাকবে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার প্র্যাকটিস করছো, তখন কি মাইন্ড রিকল করবে, আচ্ছা এই জিনিসটা এখানে হয়েছিল। কেন এগুলো খুব কনফিউজিং কোশ্চেন দিয়ে দেয়, আর এমন ট্রিক দিয়ে দেয়, এবং সবজন কিন্তু এলিমিনেট আজকালকার দিনে হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ারের ক্ষেত্রে। খুব ডেঞ্জার জায়গায় চলে আসছে আজকের দিনে কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে? তো ওখান থেকেও কিন্তু তোমার 20টা কোশ্চেন থাকছে। মানে ধরো মিনিমাম আমি তোমাদের বলে রাখছি এখন থেকেই, যে তুমি অ্যাজিউম করতে পারো কারেন্ট অ্যাফেয়ারতে মিনিমাম 10 থেকে 12টা কোশ্চেন শুধুমাত্র আসবে সি এর থেকে। এটা লিখে নাও আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে? এটা লিখে নাও। তাহলে স্যার স্ট্রং পয়েন্ট কি আছে, বা কিভাবে পড়বো, টাইম টেবিল আমার কি করা উচিত, চলো দেখা যাক। প্রথমে আমি তোমাদের জন্য রেখেছি যেটা হচ্ছে স্টাডি প্ল্যান। এই স্টাডি প্ল্যানটা হচ্ছে 4 মাসের জন্য। কেন আমরা এইটা ভাববো না আরে বহুত টাইম আছে, পরীক্ষা পরের বছর হবে, কেন পরীক্ষার অফিসিয়াল ডেট কিন্তু জানি যে কবে পরীক্ষা হয়ে চলেছে। তো হুট করে হয়ে গেলে তখন আর পড়ে কিন্তু কুল করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি, সবার আগে দেখে নিয়ে দেখো পরীক্ষার যে টাইমিং সেটা কত, 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। এবং 1.5 ঘন্টায় 100টা কোশ্চেন করা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। তার পেছনে কারণ কি, দেখো সত্যি কথা বলতে গেলে তোমাকে ম্যাথটাই যেটা আছে সলভ করতে হবে, আর রিজনিং যেটা আছে যেটা সলভ করতে হবে। এই দুটো ছাড়া বাকি যে টপিক রয়েছে, বাকি যে তুমি এখান থেকে 45 মার্কস পাচ্ছ, এই 45 মার্কস কিন্তু তুমি যদি জানো তাহলে অ্যাটেন্ড করবে, যদি না জানো তোমায় স্কিপ করতে হবে। এছাড়া কোনো অপশন নেই। তুমি তো ওখানে বসে বানাতে পারবে না কোশ্চেন। তার মানে কি, এই 25টা কোশ্চেন এবং 20টা কোশ্চেন মানে 45টা কোশ্চেন, এই 45টা কোশ্চেন তোমার নির্ভর করে তুমি জানো কি জানো না। যদি জানো দেন ডু ইট, কনফার্ম থাকলে। যদি না জানো দেন কিন্তু স্কিপ করা হ্যাবিট বানাও। বিকজ যদি তোমার ভুল হয়ে যায়, তুমি কিন্তু 1/3 নেগেটিভ খেয়ে যাবে। এটা কিন্তু হতে চলেছে। তো অনেকে আছে স্যার আন্দাজায় হয়ে যাবে, আন্দাজা কিন্তু ভুলে যাও। আন্দাজার গল্প সরকারি চাকরিতে হয় না, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি, আমি যদি কোশ্চেন জানি সেই ক্ষেত্রে অ্যাটেম্প্ট করবো, যদি না জানি আমি বাংলা কথা স্কিপ মারবো, ঠিক আছে? তো হ্যাবিট অফ স্কিপিং কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। স্কিপ করা হ্যাবিটও কিন্তু করতে হবে, যেটা পারবো ছেড়ে দেবো। তো যখন তুমি চেষ্টা করলে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার, যে এখান দিয়ে তোমার সময়টা যেটা লাগছে সেইখানে টাইমটা তুমি ইউটিলাইজ করবে ম্যাথ আর রিজনিং এর ক্ষেত্রে, ঠিক আছে? রিজনিং এর ক্ষেত্রে খুব বেশি টাইম লাগলো, ম্যাথে হয়তো টাইম লাগতে পারে। তো সেই ক্ষেত্রে 1.5 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইমটা দেবে হচ্ছে কাকে, ম্যাথকে, ঠিক আছে? ম্যাথকে, বিকজ এখানে একটু সলভ করতে সময় খাবে, এটা গ্যারেন্টি। এবার আসা যাক স্যার 4 ম্যান স্টাডি প্ল্যান কি, এবং এই স্টাডি প্ল্যানটা হচ্ছে তাদের জন্য যারা একদম বেসিক বা একদম নতুন থেকে শুরুয়াত করছো। অনেকে ধারণা আছে
স্যার অনেকজনকে জানি যারা বহু বছর ধরে পড়ছে, আবার অনেকে স্যার নতুন শুরু করতে চলেছি, তো তাহলে কি স্যার আমি পাবো না? সব পাবে, শুধু আমাদেরকে ধৈর্য আর ঠিকঠাক ভাবে পড়তে হবে। দেখো আমি স্টাডি প্ল্যানটা বানিয়েছি একদম বেসিক থেকে। দেখো একটা বিল্ডিং এর ক্ষেত্রে যদি তার ভিত মজবুত না হয়, সেই বিল্ডিং কিন্তু একদিন না একদিন ভেঙে পড়ে, আশেপাশে তুমি দেখতে পাচ্ছ সব জায়গায় নিউজে। তো তেমনই কোনো টপিকের ক্ষেত্রে কিছু কিছু ভিত হয় যেটা তোমাকে সেই টপিকটাকে হোল্ড করে, এবং তারপর নির্ভর করে হচ্ছে বাকি চ্যাপ্টার্স। ঠিক আছে, যেমন যদি আমি অঙ্কের কথা বলি, অঙ্কের মধ্যে কি নাম্বার সিস্টেম, এর থেকে প্রশ্ন আসে। দ্বিতীয় জিনিস কি এলসিএম এইচসিএফ, এর থেকেও প্রশ্ন পাবে। এবং হচ্ছে পার্সেন্টেজ রেশিও, এটাকে তো স্টার মার্কিং করে দাও। সেটা স্টার মার্কিং কেন করলেন? তার পেছনে কারণ হচ্ছে যদি তুমি পার্সেন্টেজ রেশিও না জানো, তুমি এই সব চ্যাপ্টার ফেসে যাবে, তার কারণ আমরা সেই আদিম যুগের টেকনিক বা স্কুলে যে টেকনিকে কোশ্চেন করেছিলাম সেইভাবে কিন্তু আমরা অঙ্ক করি না। আমরা ম্যাক্সিমাম কোশ্চেনে রেশিও বা পার্সেন্টেজ ইউজ করে থাকি, সেটা ওটা টাইম অ্যান্ড ওয়ার্ক হোক। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে ভরে ভরে এলসিএম ইউজ হয়, ঠিক আছে, চাहे ওটা এসআই হোক, সিআই হোক, বা অন্য যে কোনো মিক্সড লিগেশন যে কোনো চ্যাপ্টার হোক না কেন। তো আমায় কিন্তু আগে ভিতটা মজবুত করতে হবে, 1 মাস প্লেন্টি সময়, প্রচুর সময় 1 মাস পড়ার জন্য, ঠিক আছে। দ্বিতীয় জিনিস কি, দ্বিতীয় যদি আমি তোমাকে বলি সেটা হচ্ছে কি অ্যানালজি। যদি আমি এর কথা বলি রিজনিং এর ক্ষেত্রে, অ্যানালজি চ্যাপ্টার জানতে হবে, কোডিং ডিকোডিং এবং নাম্বার সিরিজ, চাই ওটা অ্যালফা নিউমেরিক সিরিজ হোক, নাম্বার সিরিজ হোক, ঠিক আছে, বা অ্যালফাবেট সিরিজ হোক, যেরকম সিরিজ না হোক না কেন, বেসিক ফাউন্ডেশন চ্যাপ্টারগুলোকে স্ট্রং করো। যেমন অ্যানালজি হয়ে গেল, কোডিং ডিকোডিং ক্ষেত্রে এখনো অনেকে আছে, আমি দেখেছি পরীক্ষার ক্ষেত্রে, নিজে দেখেছি যখন আমি পরীক্ষা দিতে দেখেছি, ওই এখনো খাতায় অনেকে ABCD নাম্বারিং করে লেখে, ওই লিখলে হবে না, পুরো মুখস্থ রাখতে হবে যে এইচ মানে হচ্ছে এইচ মানে হচ্ছে 8, এস মানে হচ্ছে 19, ঠিক আছে, টি মানে 20, জি মানে 7, মুখস্থ থাকতে হবে, তখনই কোশ্চেন সলভ হবে, তাছাড়া কিন্তু কোশ্চেন সলভ হবে না, ঠিক আছে, সময় খেয়ে যাবে। তো কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে ভাই যত টাইম লাগুক না কেন, আগে তোমার এটাকে পুরো মুখস্থ করো, মনে রাখো, ঠিক আছে। দ্বিতীয় যদি আমি সায়েন্সের কথা বলি, দেখো সায়েন্সের ক্ষেত্রে পড়তে হবে ভাই কোন স্ট্যান্ডার্ড, ক্লাস 6 এনসিআরটি। যদি তোমাদের কোনো সোর্স মেটেরিয়াল না থাকে, সেই ক্ষেত্রে আশা করছি এনসিআরটি তো রয়েছে, সেই এনসিআরটি থেকে পড়তে পারো। কি কি পড়বে, আগে চেষ্টা করো ফিজিক্স কেমিস্ট্রি যে বেসিক্সগুলো হয় সেগুলোকে একটু পড়ার, স্ট্রং করার বেসিকগুলো, ঠিক আছে, বেসিক স্ট্রং করে নিলে ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কি ডেলি তুমি 30 মিনিট দাও হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার তো ফিক্সড, চাই ওটা প্রথম মাস হোক, দ্বিতীয় মাস হোক, তৃতীয় মাস হোক, বা ফোর্থ মান্থ হোক, কারেন্ট অ্যাফেয়ার তো ভাই পড়তেই হবে, ঠিক আছে। তারপর কি, তারপর যদি বলি সেকেন্ড মাসে কি করবে, দেখো প্রথম মাসে তুমি ভিতটা জাস্ট হালকা ফুলকা মজবুত করলে, আর যত পারো কোশ্চেন প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া কিন্তু দুনিয়াতে কিচ্ছু হয় না। শুধু আমি অনেকে দেখেছি ওই ইউটিউব থেকে ভিডিও পড়ে গেলাম, পড়ে পড়ে কোশ্চেন হলাম, হবে না। পড়ছো ঠিক আছে, কনসেপ্ট শিখছো ঠিক আছে, বাট তোমায় কিন্তু ইমপ্লিমেন্টও করতে হবে। তো চাহে বিভিন্ন মেটেরিয়ালস রয়েছে, পিডিএফ রয়েছে, ফ্রিতে পাওয়া যায়, বিভিন্ন বই রয়েছে, সেই বইগুলোর থেকে যত বড় কোশ্চেন প্র্যাকটিস করো, যত পারো কোশ্চেন। শুধু সায়েন্সের থিওরি পড়ে চলে গেলাম হবে না, আমায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। অ্যাডভান্সের ক্ষেত্রে বলি যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক, এই টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে কি পড়ছে, পাইপ অ্যান্ড সিস্টেম পড়ছে, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস পড়ছে, প্রফিট লস ডিসকাউন্ট থেকে প্রশ্ন আসে, তারপর কি এসআইসিআর থেকে প্রশ্ন আসে, মিক্সচার লিগেশন থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে ফ্র্যাকশন, এইসব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এবং তারপর রিজনিং এর কি আস্তে আস্তে শুরু করো হচ্ছে ব্লাড রিলেশন, ডাইরেকশন এবং পাজেল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, পাজেল কমা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই জায়গাগুলো একটু ভয় লাগলে চলবে না, ঠিক আছে। অনেকেরই ভয় আছে পাজেল সেটিং এর ক্ষেত্রে, বাট আই হোপ তোমরা আমার ক্লাস আগে দেখো, যেখানে পাজেল সেটিং করার টেকনিক বলেছিলাম যে কিভাবে অ্যাপ্রোচটা শিখতে হয়। যদি অ্যাপ্রোচ একবার শিখে যাও, কোশ্চেন যদি একটু একটু প্র্যাকটিস করে নাও, তোমার কোনো কোশ্চেন আটকাবে না। আর দেখো তোমায় বুঝতে হবে যে এইখানে যে রিজনিং থাকে সেটা কিন্তু তোমার কোনো ব্যাংকের লেভেলের রিজনিং থাকে না, তো নর্মাল রিজনিংয়ে থাকে একদম, শুধু একটু যদি প্র্যাকটিস করি আমাদের হয়ে যাবে। এবং সেকেন্ড মাসে চেষ্টা করা হচ্ছে বায়োলজিটা শুরু করা, ঠিক আছে, বায়োলজিটা শুরু করলে। আর একটা কথা বলে দিই, যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে 7 ডেজ অন্তর রিভিশন করার চেষ্টা করবে। মানে অনেকে কি আছে, ওই ইউটিউব থেকে ভিডিও দেখে পড়লাম বা কোনো পেড ব্যাচ থেকে ভিডিও দেখে পড়লাম, আর স্যার ম্যাডামও পড়াচ্ছে, প্র্যাকটিস করলাম, হয়ে গেল, তা করলে হবে না। ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে তুমি যখন প্র্যাকটিস করছো, তেমন কিন্তু তোমাকে সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু কোশ্চেন সলভ করতে হবে। এবং থিওরির ক্ষেত্রে আমি 7 দিন আগে কি পড়লাম, সেই 7 দিনটা কিন্তু রিভিশন করতে হবে, কন্টিনিউয়াস রিভিশন, একটাই মাথায় রাখবে, কন্টিনিউয়াস রিভিশন, ঠিক আছে। সময় দিতে হবে ভাই, সময় কিন্তু দিতে হবে। এবার চলে আসি থার্ড মান্থের ক্ষেত্রে। থার্ড মান্থের ক্ষেত্রে ম্যাথে কিন্তু এই চ্যাপ্টারগুলো রয়েছে, ঠিক আছে, আমি একদম শর্ট করে লিখেছি। যেমন কি মেনসুরেশন, 2D ফিগার 3D ফিগার থেকে প্রশ্ন ভাই দেয়, ঠিক আছে।
জিওমেট্রি থেকে প্রশ্ন থাকে, ট্রিগোনোমেট্রি থেকে প্রশ্ন থাকে, অ্যালজেব্রা থেকে প্রশ্ন থাকে। এবার স্যার আপনি ভাবছেন স্যার এই 15, 10, 15 এগুলো কি লিখছেন, মার্কস আসবে? না ভাই, কোশ্চেন তো 25, তাহলে 15 কেন হবে? এগুলো হচ্ছে যে তুমি এই চ্যাপ্টারটা শেষ করতে পারো 15টা ক্লাসে, তুমি জিওমেট্রি শেষ করো, 15টা ক্লাসে তুমি মেনসুরেশন শেষ করো, বা তার বেশি ক্লাস হয়তো লাগবে 2D 3D সবকিছু মিলিয়ে। এই ক্লাসে মানে কি আমি কনসেপ্ট শিখবো, এখানে কি হবে আমি কনসেপ্ট শিখবো প্লাস আমি নিউমেরিক্যাল সলভ করব, ঠিক আছে, কনসেপ্ট প্লাস নিউমেরিক্যাল, ঠিক আছে, কনসেপ্ট প্লাস নিউমেরিক্যাল সলভ করি আমি ক্লাসগুলোর সংখ্যা বলছি। ট্রিগনোমেট্রিতে সময় দাও, ট্রিগনোমেট্রি প্রশ্ন লাগবে, অ্যালজেব্রাতে সময় দাও, ঠিক আছে। তারপর হয়ে গেল তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্স, ওটা তো এর মধ্যে আমি আর আলাদা করে লিখছি না, হাইট অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে সময় দাও, ঠিক আছে। তো এই বিভিন্ন চ্যাপ্টারগুলো কিন্তু অ্যাডভান্স ম্যাথে থাকে, যে চ্যাপ্টারগুলোর থেকেও কিন্তু প্রশ্ন ফাঁসায়। তো তোমার পেপারে অ্যাডভান্সে বেশি আসবে বা অ্যারিথমেটিকে বেশি আসবে সেটা কিন্তু বলা যায় না, যেখান থেকে কিন্তু চারে কোশ্চেন বেশি থাকতে পারে। এবার স্যার আমি কি মক টেস্ট দেওয়া শুরু করব? ঠিক আছে, হালকা ফুলকা কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করো। তার পেছনে কারণ হচ্ছে মক টেস্ট দিলে তুমি বুঝতে পারবে যে তুমি কতটা জলে রয়েছো, ঠিক আছে। কেন আমি তোমাদের বলছি মক টেস্ট ছাড়া কিন্তু বোঝা যায় না যে আমার প্রিপারেশন কেমন চলছে। তো এই জন্য মক টেস্ট এক তো তোমার প্রিপারেশনকে শো করে, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে তোমার কত সময় লাগছে সেই টাইমটাকে অ্যানালাইসিস করতে কিন্তু হেল্প করে মক টেস্ট, ঠিক আছে। এবং ফোর্থ মান্থ, এই ফোর্থ মান্থে কিন্তু একদম লেগে পড়ো, ঠিক আছে। যত পারো কোশ্চেন তত কোশ্চেন কিন্তু সলভ করার চেষ্টা করো। এবার দেখো জেনারেল সায়েন্সে অনেকের অনেক ডাউট থাকে, যেমন স্যার জেনারেল সায়েন্সের মধ্যে দেখুন তোমার মেন ফোকাস কার উপর দিতে হবে, মোশনের ল, ঠিক আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ঠিক আছে, ইনারশিয়া, ইলেকট্রিসিটি, ঠিক আছে, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম হয়ে গেল বায়োলজির ক্ষেত্রে, ভিটামিন, ডিজিজ, অ্যাসিড বেস সল্ট তোমার হচ্ছে অ্যাসিড বেড মিনারেলস তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে একদম কিন্তু ফোকাস চ্যাপ্টার, যার উপর ভাই জানতেই হবে, এবং প্রশ্ন ভাষায় ম্যাক্সিমাম এখান থেকে এই চ্যাপ্টারগুলোর থেকে। এবং কারেন্ট অ্যাফেয়ার ক্ষেত্রে যেটা বললাম যে লাস্ট 6 মান্থস বা লাস্ট 12 মান্থ। তারপর রেলওয়ের যে বিভিন্ন স্কিমগুলো আছে, দেখো তুমি রেলের পরীক্ষা দিচ্ছ, তো রেলের পরীক্ষার ক্ষেত্রে রেলের যে নতুন নতুন টেকনোলজিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে সেই টেক চেঞ্জগুলো দেখতে হবে, তোমার বিভিন্ন যে স্কিমস লাগছে সেই স্কিম দেখতে হবে, রেলের যে বাজেট থেকে প্রশ্ন আসবে, তারপর স্পোর্টস অ্যাওয়ার্ডস এই সব থেকে কিন্তু কোশ্চেন তোমার পরীক্ষায় থাকবেই থাকবে। এবার আমরা চলে আসছি যেটা তোমার এতদিন ধরে ওয়েট করছিলে তোমরা সবাই, যে স্যার টাইম টেবিলটা কিভাবে হবে, কিভাবে টাইমটা সাজাবো। দেখো প্রথম জিনিস হচ্ছে কি, এই যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমার একদিনে কোনোদিনই অ্যাচিভ হবে না, যে আজকের দিনে উঠলাম আজকের দিনে অ্যাচিভ হয়ে গেল, তা কিন্তু পসিবল নয়। এটা তোমার কখন হবে স্যার, এটা তুমি তখনই অ্যাচিভ করতে পারবে যখন তুমি কনসিস্টেন্সি রাখবে, ঠিক আছে। তার মানে কি ডেলি আমাকে পড়তে হবে, ঠিক আছে। স্যার আজকে বিয়ে বাড়ি আছে, স্যার আজকে ঘুরতে যাওয়ার আছে, স্যার আজকে নেমন্তন্ন আছে, স্যার আজকে গার্লফ্রেন্ডের বার্থডে আছে, হবে না, ভুলে যাও, ঠিক আছে। 4 মাসের তো গল্প, ঠিক আছে। এবার অনেকের ধারণা ওই যে ওই তো গ্রুপ ডি চাকরি, ঠিক আছে, অনেকে আমি দেখেছি নাক সেটকায়, এটা রিয়েলিটি বলছি, যে গ্রুপ ডির চাকরি করবি, এত পড়াশোনা করে গ্রুপ ডির চাকরি করবে। আরে ভাই তুই একবার পারলে না পেপারটা ক্লিয়ার কর, তারপর গল্প দিস। আজকে তোমায় তোমায় যদি রিয়েলিটি বলি, আজ তুমি যদি ভারতের রিয়েলিটি দেখো, তুমি গ্রুপ ডিতে এই যে যখন 8 পে কমিশন লেগে যাবে না, তখন তোমার স্যালারি মোটামুটি 50,000 মতন দাঁড়াবে, 50K মতন দাঁড়াবে। আর 8টা রিয়েলিটি আজকে শুনে নাও, যে অনেকে ভাবে না যে হোয়াইট কলার জব করছে, সেক্টর ওয়াইজ গিয়ে বড় বড় কোম্পানিতে জব করছে, তাদের অ্যাভারেজ স্যালারি কত একবার জেনে নিও, ঠিক আছে। এটা বাস্তব কথা বলছি। অর্ধেক কর্পোরেট কোম্পানিতে, বড় কোম্পানি বিগ ফোরের কথা বলছি না, আমি নর্মাল প্রাইভেট কোম্পানির কথা বলছি। সেই নর্মাল প্রাইভেট কোম্পানির মধ্যে আজকের দিনেও দাঁড়িয়ে 2026-এও দাঁড়িয়ে কিন্তু তোমার অ্যাভারেজ স্যালারি তোমার হয়ে যায় 15 থেকে 20,000 টাকা। এটা আমি তাও বাড়িয়ে বলছি, অ্যাভারেজ স্যালারি আজকে নর্মাল প্রাইভেট কোম্পানির কথা বলছি, নাকি বিগ ফোর্স, ঠিক আছে, নাকি আমি আইটি সেক্টরের কথা বলছি, নর্মাল বাকি যে প্রাইভেট জব হয়, এটা হচ্ছে তাদের অ্যাভারেজ স্যালারি। এটা দিয়ে তোমার সংসার চলবে? কোনোদিনও চলবে না। আজকালকার দিনে জিনিসের যা দাম, কোনোদিনও চলবে? কোনোদিনও চলবে না। বাট মাথায় রাখবে কি, দেখো মানছি যে ভাই কাজটা খাটনির কাজ, ঠিক আছে, শারীরিক পরিশ্রম রাখবে, ঠিক আছে, হয়তো তোমার বন্ধুরা যে সম্মানটা পাচ্ছে হয়তো তুমি সেটা পাবে না, বাট মাস গেলে তোমার ইনকামটা তো আসবে। আর যত তোমার বয়স হবে, এটা স্টার্টিং স্যালারি হয়ে যাবে 8 পে কমিশনের পর, আর যত তোমার বয়সটা বাড়বে তোমার স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। দ্বিতীয় জিনিস কি, রেলের যত ফেসিলিটিস হয় সেই ফেসিলিটিসগুলো পাবে তুমি, ঠিক আছে। তো অনেক রয়েছে, তাছাড়া ডিপার্টমেন্টাল এক্সাম হয়, তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তুমি এক্সাম দাও, জীবনে এগোও, কেউ তো বারণ করছে না। ডিপার্টমেন্টাল এক্সাম হয়, বাট আমি বারবার বলি আনএমপ্লয়েড থাকার থেকে বেকারত্ব থেকে তোমার অনেক ভালো হচ্ছে তোমার গ্রুপ ডিতে জব করা, ঠিক আছে। আর
তুমি অনেস্টলি ভাবছি না যে অনেকে ভাবতে পারে যে কি আছে, যখন তুমি পরীক্ষার হলে যখন তুমি ফর্ম ফিল আপ আর কম্পিটিশনটা দেখবে তখন তুমি বুঝবে যে ভাই কি আছে এর মধ্যে। আমি জানি ইউটিউবে প্রচুর রকম ভিডিও রয়েছে যে ভালো না হ্যান ত্যান, আমি বারবার বলি বেকারত্ব থাকার থেকে মাস গেলে 1500 টাকা নেওয়ার থেকে অনেক ভালো হচ্ছে 50,000 টাকা কামানো, সম্মান নিয়ে কামানো, অনেক ভালো। বোঝা গেছে? তো দেখো এবার যদি আমি আসি প্রিপারেশন কিভাবে করবো, টাইম টেবিল স্যার কিভাবে বানাবো, প্রথমত হচ্ছে ডেলি আমাকে মেনটেন রাখতে হবে, ভাই ডেলি করতে হবে, ঠিক আছে? কোনো গল্প নেই, ঠিক আছে? হ্যাঁ হবে না হ্যান ত্যান এই সেই বাহানা যত বানাবে তত তোমার নিজেকে ভুগতে হবে, ঠিক আছে? যেমন দেখো ম্যাথ, ভাই ম্যাথে তোমাকে 2 ঘন্টা দিতে হবে। আর 2 ঘন্টা মানে এই না যে স্যার দুটো কোশ্চেন করলাম, একটু ইনস্টাগ্রামে রিলস দেখে নিই, একটু ফেসবুকে একটু 2-3টে ভিডিও দেখে নিই, তা করলে হবে না। ইউটিউবে 2-3টে শর্টস দেখে নিই, ইউটিউবে 2-3টে ভিডিও দেখে নিই, তা না। আমি কথা বলছি ডিপ স্টাডি। কি করতে হবে? ডিপ স্টাডি। ডিপ স্টাডি বলো বা ফোকাস স্টাডি বলো, ঠিক আছে? এটা কিন্তু করতে হবে। তাছাড়া ব্রেন কিন্তু লোডিং, অ্যাকচুয়ালি কি হয় এখনকার দিনে এত বেশি তোমার সোশ্যাল মিডিয়ায় চলে এসছে যে আমাদের মাইন্ড কনফিউজ হয়ে যায়, আর আমাদের মাইন্ড কি হয়, ব্রেন ওভারলোড হয়ে যায়, যেই কারণে আমরা পড়তে পারি না। তো চেষ্টা করবে এই যে ফোন, আমি বারবার বলছি আজকালকার দিনে কম্পিটিশন থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে, তার পেছনে দায়ী হচ্ছে এই ফোনটা। এটাও ঠিক যে এই ফোনটা কিন্তু অনেক বেশি দরকারি, এই ফোন দিয়ে সবকিছু হচ্ছে। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে যে ভিডিওটা তুমি দেখছো সেটা কিন্তু এই ফোনের মাধ্যম দিয়ে দেখছো, বাট মাথায় রাখবে এই ফোন থেকে আমি দূরে থাকতে হবে। যদি আমাকে চাকরি চাই 4 মাস, 24 ঘন্টার মধ্যে শুধু 6 ঘন্টা দাও, বাকি কথা আমি বলছি না, ঠিক আছে? 2 ঘন্টা ম্যাথ করো ডেলি, ঠিক আছে? ডেলি করতে হবে। তারপর কি হয়ে গেল, কি রিজনিং তোমার 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা রিজনিংকে দাও। অনেকে নেগলেক্ট করে রিজনিং, আমি জানি যে অনেকে রিজনিংকে নেগলেক্ট করে, বাট 30 মার্কস কিন্তু রিজনিং থেকে পাবে তুমি। জিআই রিজনিং এ 30 মার্কস, এখানে আছে 25 মার্কস, ঠিক আছে? তারপর কি সায়েন্স, দেখো সায়েন্সে কত, 1 ঘন্টা দাও, ঠিক আছে? কোনো দিলে ফিজিক্স পড়লে, কোনো দিলে কেমিস্ট্রি পড়লে, প্রথমে ফিজিক্স কেমিস্ট্রি একটু হয়ে গেল, তারপর বায়োলজিতে আসো, ঠিক আছে? প্লাস রিভিশন করো, এগুলো কিন্তু থাকবে। আর তারপর কি কারেন্ট অ্যাফেয়ার, আমি যেটা বললাম যে অনেকে আছে ডেলি 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার 1 ঘন্টা যদি নিতে যাও মাথা হ্যাং করে যাবে। তো চেষ্টা করবে 30 মিনিটের স্লট আছে, সেই 30 মিনিট আমি যতটা পারি কারেন্ট অ্যাফেয়ার ভিডিও করলাম। তো ইউটিউবে সোর্স আছে, বিভিন্ন সোর্স রয়েছে, ইউটিউব থেকে তুমি দেখতে পারো, ইউটিউব থেকে তুমি বিভিন্ন সোর্স পড়তে পারো, ঠিক আছে? ভিডিও দেখতে পারো, স্কিপ করে মানে স্পিডটা বাড়িয়ে তুমি ভিডিও দেখে নিলে। তাছাড়াও কি বিভিন্ন প্রিন্টেবল মেটেরিয়ালস হয়, বিভিন্ন বই পাওয়া যায়, ম্যাগাজিন পাওয়া যায়, সেখান থেকে তুমি পড়তে পারো, ঠিক আছে? তো ম্যাক্সিমাম দাও 3 ঘন্টা, ঠিক আছে? আর প্র্যাকটিস মক যেটা একটু পর স্টার্ট হবে, সেটাকে আস্তে আস্তে 1 ঘন্টা দেবে, মক টেস্ট প্লাস অ্যানালিসিস ক্ষেত্রে 1 ঘন্টা। তো 6 থেকে 7 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট প্যাকেজ তোমার হয়ে যাচ্ছে। এবং প্রিপারেশনের ক্ষেত্রে আমি বিশ্বাস রাখছি এটা যদি মেনটেন করতে পারো তাহলে তোমার হবে। আর অনেকে দেখি মানে তাদের অঙ্ক করতে খুব ভালো লাগে, সারাদিন ম্যাথ করছে, সারাদিন ম্যাথ করলে তো হবে না ভাই। আমাকে মোটামুটি দেখো কম্পিটিশন যেহেতু বেশি, তা আমাকে 100-র মধ্যে আমি 25 পেলাম, 25 ম্যাথস থেকে টানলাম, আর বাকি রিজনিং থেকে 20 মার্কস টানলাম, তাহলে আমার হলো 45 আউট অফ 100। আমি কি সিলেকশন পাবো? সিলেকশন পারবো না। তার মানে আমাকে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে জোর আনতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রত্যেককেও কিন্তু তোমাকে টাইম দিতে হবে, চাই যতই বিজি থাকুক না কেন, ঠিক আছে? এবার আসি স্যার গোল্ডেন টিপস কি কি আজকে সেশনের। প্রথম হচ্ছে কি সলভ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফার্স্ট, মানে এবার মক টেস্ট কি কোনো জায়গাতে পারচেস করার আগে তোমরা চেষ্টা করবে মক টেস্টের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব ফ্রিতে ইউটিউবে পাওয়া যায়, ইউটিউব বলো বা ওয়েবসাইটে গুগলে পাওয়া যায় ফ্রিতে, সেগুলোকে দেখো। বিভিন্ন বই পাওয়া যায়, সেই বইয়ের থেকে প্র্যাকটিস করো PYQ, ঠিক আছে? তারপর কি ডু নট ইগনোর ফিজিক্যাল টেস্ট, এটাও কিন্তু একটা গল্প আছে, বলছি একটু পর, ঠিক আছে? তারপর কি অ্যাকুরেসি গ্রেটার দ্যান স্পিড, এটার মানে কি স্যার? এটাও কিন্তু এখনকার দিনে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে হচ্ছে আমি কটা কোশ্চেন ঠিক করছি। অনেকে আছে যে স্যার 100টার মধ্যে আমি 90টা কোশ্চেন অ্যাটেম্প করছি, বাট আমি নেগেটিভ খেয়ে আছি, পাস করবে না। যদি 100-র মধ্যে 70টা কোশ্চেন করো এবং 70টা ঠিক করো, তোমার কিন্তু অ্যাকুরেসি অনেক হাই হয়ে যাবে। এই ক্ষেত্রে অ্যাকুরেসি কিন্তু আজকাল দিনে খুব বড় ফ্যাক্টর। স্পিড অটোমেটিক আসবে। দেখো এটা ব্যাংকের পরীক্ষা নয়, সত্যি কথা বলতে গেলে অনেক টাইম থাকে এই কোশ্চেনগুলো করার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এটা মেনটেন করো। হেলথ আসছি এটার মধ্যে, কেন এটা দরকার? রিভিশন ইজ দ্য কি, যেটা তোমাদের বললাম। সানডের দিন রাখো, আমি তোমায় বলছি সোম থেকে শনিবার অবধি যেখান থেকে পড়ার পড়ো, সানডে দাও হচ্ছে রিভিশনকে, ঠিক আছে? সানডে দাও শুধুমাত্র রিভিশনকে, যে ভাই আমি 1 সপ্তাহে কি কি পড়লাম সেটাকে জাস্ট আমি মেমোরিতে ঢোকাচ্ছি, রিভিশন করবে, আর কিচ্ছু করার দরকার নেই, মাথা রিল্যাক্স রাখবে। একটু ঘুরে এলে, বিকেলবেলা খাওয়া দাওয়া করে এলে, একটু চা ফা খেয়ে এলে, তারপর কি আরামসে বাড়ি বসে পড়াশোনা করো, ঠিক আছে? এটা মাইন্ডকে রিল্যাক্স রাখবে, আর খুশি মনে কাজটা করবে, খুশি মন। দ্বিতীয় জিনিস কি দেখো, যেটা সব থেকে বড় ফ্যাক্টর, যে অনেকে আমি দেখেছি বা আমাদের যে বিভিন্ন টিচাররা রয়েছে, ঠিক আছে, তারা কি হয়, তারা
পাস করে যাচ্ছে, রিটেন পরীক্ষা পাস করে যাচ্ছে, বাট রিটেন পাস করলে চাকরি হবে তা কিন্তু নয়, ওটা তো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ আসে হচ্ছে পিইটি, দ্যাট ইজ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এইখানেই অনেকে বাদ হয়ে যায়, এইখানে কিন্তু অনেকে সিলেকশন আটকে যায় যে পিইটিতে, যে স্যার আমার রিটেনে খুব ভালো মার্কস এসছে কিন্তু স্যার পিইটিতে ফেল করে গেলাম। আরে ফেল তো ফেলই, প্রথম ধাপে পাস করে ফেল করো আর ডাইরেক্টলি ফেল করো, ফেল তো ফেলই। তাহলে কি করতে হবে, যে এখন থেকেই আমি তোমাদের এখানে বলেছি ক ঘন্টা পড়তে ভাই, ম্যাক্সিমাম পড়তে 6 থেকে 7 ঘন্টা। আমি তোমাদের কি বলেছি, কোথায় গেল, এই যে ম্যাক্সিমাম কত ঘন্টা ডেলি পড়তে, 6 ঘন্টা থেকে আর 1 ঘন্টা এক্সট্রা অ্যানালাইসিস নিয়ে 7 ঘন্টা ম্যাক্সিমাম পড়ো। আর 1টা ঘন্টা নিজেকে দাও, নিজেকে দাও মানে বলতে স্যার আর 1টা ঘন্টা চেষ্টা করো দৌড়াতে, ঠিক আছে, একটু পরিশ্রম করতে, ঠিক আছে। কেন, দেখো তোমার বিশাল মোটা শরীর হয়ে যাবে, তুমি দৌড়াতে পারবে না, কারণ আলটিমেটলি তোমায় কিন্তু 1000 মিটার কভার করতে হবে 4 মিনিটে 15 সেকেন্ডে, আর 35 কেজি কিন্তু বস্তা তুলতে হবে ছেলেদের ক্ষেত্রে, 35 কেজি বস্তা তুলে 100 মিটার দৌড়াতে হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি এই দুটোকে কি স্যার এখন থেকে প্র্যাকটিস করবো, দেখো একটা এখানে ফ্যাক্টর রয়েছে। আমি ধরো বললাম যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ানো শুরু করে দিলে, তোমার বডি স্ট্রাকচার কি, ঠিক আছে, তোমার মধ্যে কোনো ফিজিক্যাল প্রবলেম আছে কিনা, সেই সব কর ফ্যাক্টর রয়েছে। হয়তো তোমার বন্ধু, তুমি দেখতে পাচ্ছ তোমরা দুই বন্ধু স্টার্ট করলে, ও খুব ভালো দৌড়াচ্ছে, তুমি দৌড়াতে পারছো না, কেন, হয় তোমার সেই ফিজিক্যাল ক্যাপাবিলিটি নেই, বাট সেটাকে ডেভেলপ করতে হবে আস্তে আস্তে, একদিনে হবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, আমার নিজের অ্যাस्थমা রয়েছে, ঠিক আছে। তো আমি যখন আমার ওয়েট রিডিউস করি, তখন সেই ক্ষেত্রে কি করি, আমি দৌড়াতে পারি না, একবারে আমি 100 মিটার দৌড়াতে পারবো না, কারণ আমার হাঁপ ওঠে। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, যখন আমি আগে বিশাল মোটা হয়ে গেছিলাম, তখন আমি কি করলাম, আস্তে আস্তে স্মল স্মল স্টেপ দৌড়ানো শুরু করলাম। সে করতে করতে 1 মাস হলো, 1.5 মাস হলো, করতে করতে আস্তে আস্তে কিন্তু আমার সেই আবার প্রপারলি আমি বাকিদের মতন দৌড়াতে পারলাম। তো স্টেপ, প্রথম স্টেপটা স্টার্ট করে দেবো এখনই, যে আমরা নর্মাল দৌড়াবো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপর আস্তে আস্তে বড় চক্কর মারবো, যেটা আমাদের রিকোয়ারমেন্ট। একদিনে কিন্তু এটা আসবে না, বারবার বলছি, ঠিক আছে। অনেকের ধারণা আছে আরে আগে তো ভাই রিটেন পাস করি তারপরে কি ফিজিক্যালের জন্য ট্রাই করব, হবে না, সে ভুলে যাও। প্রথম দিন থেকে ফর্ম ফিল আপ যখন এখন হয়ে গেছে, এখন থেকে একটু নিজের শরীরের পক্ষে ধ্যান দাও, যেমন কি তোমাদের যে ডায়েট, সেই ডায়েটটা প্রপার রাখো, ডায়েট প্রপার রাখো, বাড়ির খাবার খাও, যতটা হেলদি খাবার খাওয়া যায় ততটা পসিবল সেটা চেষ্টা করো। দ্বিতীয় জিনিস কি, রানিং, রানিং হ্যাবিট ডেভেলপ করো আর ওয়ার্কআউট ডেভেলপ করো, ঠিক আছে। এবার ওয়ার্কআউট মানে এই না যে ভাই ওই জিমে গিয়ে ডাম্বেল তুলছি, জিমে গিয়ে ডাম্বেল তোলো, বাট তাছাড়া কি রানিংটাকে তোমার ডেভেলপ করতে হবে, ওয়াকিংকে রাখতে হবে। এছাড়াও কি ওয়েট লিফটিং যেমন দরকার, ঠিক আছে, তেমনই হচ্ছে তোমার যেটা দরকার সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে কি পুল আপস করো, ঠিক আছে, পুশ আপস করো, ঠিক আছে। এগুলো তোমার ফিজিক্যাল ইনার স্ট্রেংথকে ডেভেলপ করবে, এগুলো কিন্তু দরকার, ঠিক আছে। ওই শুধু ওয়েট তুললে আমার প্রোটিন পাউডার খেলে কিন্তু হবে না, ক্লিয়ার। আচ্ছা, দ্বিতীয় জিনিস কি, ফিমেলের ক্রাইটেরিয়া হচ্ছে সেম, তো প্র্যাকটিস তোমাকে করতে হবে। যেমন এখানে বলেছে মিনিমাম 3 মান্থস বিফোর এক্সাম, বাট আমি তোমাদের বলছি মিনিমাম 3 মান্থস নয়, যখনই ফর্ম ফিল আপ হয়ে গেছে এখন থেকে শুরু করে দাও। দেখো দুটো হবে, আইদার তুমি এক্সাম ক্লিয়ার করবে তো ভালো, তুমি চাকরি পেয়ে গেলে, আর যদি এক্সাম ক্লিয়ার নাও হলো সেই ক্ষেত্রে কি ভাই, তোমার ফিজিক্যালটা তো স্ট্রং হয়ে যাবে, দেখতে তো সুন্দর হয়ে যাবে, রোগা তো হয়ে যাবে, আর কি দরকার, হেলথ প্রবলেমস আসবে না পরবর্তীকালে, তাহলে আলটিমেটলি তোমার লাভই দুই দিক দিয়ে দেখতে গেলে, এইভাবে ভাববে সব কিছুকে। আচ্ছা, এছাড়া বলি যে স্যার পড়বো কোথা থেকে ক্ষেত্রে, তো বিভিন্ন অনলাইন মেটেরিয়ালস রয়েছে, সেখান দিয়ে পড়তে পারো। তাছাড়া আমাদের ব্যাচও রয়েছে রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে, আমরা নতুন ব্যাচ আনতে চলেছি, ঠিক আছে। প্রাইস ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের বলবো, তার জন্য আমার যে নাম্বারটা নিয়ে নাও, নাম্বার হচ্ছে 9007990045, এই নাম্বারকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই ব্যাচের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কভার করানো হবে এবং ডেডিকেটলি যাতে তোমাদের সিলেকশন হয় সেটা কিন্তু তোমাদের দেখা হবে, ঠিক আছে। তো চলো আজকের জন্য এইটুকুনি, আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হলো, আশা করছি অনেক কিছু শিখতে পারলে। তো এই জিনিসগুলোকে ফলো করো, তাহলে তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, নিচে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলের একদম ফেসেই দেওয়া রয়েছে, সেখান থেকেও কিন্তু কল করে জানতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে আজকে নেক্সট ডে, সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন করো। জয় হিন্দ, টাটা, বাই।